বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিস মাহজারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি ঋণ শ্রেণীকরণের নতুন নির্দেশনা। আপনারা জানেন বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে ক্লাসিফাইড লোনের উপরে নতুন নির্দেশনা দিয়েছে। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিশেষ ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি। দুজনই স্বনামধন্য ব্যবসায়ী বাংলাদেশের। শুরুতে পরিচয় করে দিচ্ছি ব্যবসায়ী লিডার আশরাফ আহমেদ, প্রেসিডেন্ট, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আমরা পেয়েছি হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রির একজন স্বনামধন্য ব্যবসায়ী এসইউ হায়দার, প্রেসিডেন্ট, বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতি বাংলা ক্রাফট। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা দেখছি যে বাংলাদেশ ব্যাংক একটি নতুন নির্দেশনা দিয়েছে এবং এই নতুন নির্দেশনা অনুযায়ী ক্লাসিফাইড লোন, আসলে যে শ্রেণীকৃত যে লোন আছে, ক্লাসিফাইড লোনের উপর একটি নতুন নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই নির্দেশনায় অনেকগুলো বিষয় উঠে এসেছে। একটু যদি দর্শকদেরকে জানাতেন। এক কথায় বলতে গেলে দেখুন, বাংলাদেশ ব্যাংক ঋণ শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে একটা নতুন সার্কুলার ইস্যু করেছে, নতুন গাইডলাইন ইস্যু করেছে। তাতে আমরা আগে যেটা 180 দিনের পরে খেলাপি হিসেবে ক্লাসিফাই করতাম, সেটাকে 90 দিনে নামিয়ে আনা হয়েছে এবং এটা পর্যায়ক্রমে এটা 0 ডেতে নামিয়ে আনা হবে, যাতে যেদিন ডিফল্ট হবে সেদিনই এটা ক্লাসিফাইড হয়ে যেতে পারে। এটার করার প্রাইমারি কারণটা হচ্ছে ইন্টারন্যাশনালি বেসেল 3 বলে একটা সিস্টেম আছে, একটা ফ্রেমওয়ার্ক আছে, যেটাতে পৃথিবীর সমস্ত ব্যাংক আসলে অপারেট করে। আমরা এবং এটা 2007-08-এর ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের পরে জিনিসটা আরও জোরালো হয়ে ওঠে, যেটা এই বেসেল 3-র যে ইমপ্লিকেশনস, যেগুলো অপারেটিং লস থেকে শুরু করে আপনার ওখানে কতখানি ক্যাপিটাল রাখতে হবে, এই জিনিসগুলো বিভিন্নভাবে ডিফাইন করা আছে। সো বাংলাদেশ ব্যাংক যেটা করছে সেটা হচ্ছে এই বেসেল 3 যে ফ্রেমওয়ার্কটা, সেটার ইমপ্লিমেন্টেশনে এগিয়ে যাচ্ছে। আমরা মনে করি যে এই ধরনের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বাইরে আসলে ভিতরে আসলে ব্যাংকিং সিস্টেমকে নিয়ে আসাটা জরুরি প্রয়োজন আমাদের জন্য। আমাদের দেশের ব্যাংকিং সিস্টেমের যে রেগুলেশন থাকবে সেটা যদি এর থেকে বাইরে থাকে, তাহলে এটা আসলে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল একটা ফর্ম হয় না। আমরা যেমন জানি যে এই মুহূর্তে আসলে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি বেশ খারাপই বলতে হয় এক সেন্সে, যে আমরা অনেক ধরনের চাপের মুখে আছি। আমরা দেখছি যে ইন্টারেস্ট রেট যখন 9 থেকে 15% বেড়েছে, আমাদের ক্লাসিফাইড লোনের পরিমাণ ইভেন আগের নিয়মেও সিগনিফিকেন্টলি বেড়ে যাচ্ছিল। এবং আমরা রিসেন্টলি জানি যে এই যে নতুন করে যে আবার ক্লাসিফিকেশন রুলটা ইম্পোজ করা হয়েছে, এটার ফলে আমাদের ক্লাসিফাইড লোনের পরিমাণ 12 থেকে বেড়ে প্রায় 17% অফ টোটাল লোন বুকে চলে গেছে। এখানে কিছু জিনিস মনে রাখতে হবে যে বেসেল 3-তে অনেক কিছু আছে যেটা আমরা মনে করি ইম্পোজ করাটা জরুরি, কিন্তু আমাদের ইন্টারনাল রেগুলেশনে অনেক কিছু আছে যেগুলো আসলে বেসেল 3-র ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা মনে করি ডাইরেক্ট অন্তরায়। একটা এক্সাম্পল দেই, আমাদের দুটো সেট অফ রেগুলেশন আছে। এক নাম্বার হচ্ছে যে দেখুন, যে আমার যদি কোনো একটা কোম্পানিতে একটা ব্যাড ডেট হয় কিংবা একটা লোন ক্লাসিফাইড হয়, সাথে সাথে ওই ডিরেক্টরের রিলেটেড অন্যান্য সমস্ত কোম্পানি, অন্যান্য সমস্ত ব্যাংকে তাদের ঋণ প্রবাহ আটকে যায়। কারণ সিআইবি রেগুলেশনের কারণে ধরুন আপনি হোসেন ভাই আমাদের আরেকটা কোনো কোম্পানির ডিরেক্টর, তখন যেটা হবে যে উনি যেহেতু আমার কোম্পানিতেও ডিরেক্টর, আমার কোম্পানির বরোয়িংও রেগুলার লোনও আটকে যাবে, আমার ব্যাংকও এটা আর দিতে পারবে না। আবার একই সাথে যেটা হয় যে এই যে লোন যে ব্যাড হওয়ার পরে এটাকে যখন রিস্ট্রাকচার করতে হয়, আপনার কিছু কিছু ক্ষেত্রে ব্যাংকগুলোকে আপনার একটা হেয়ার কাট নিয়ে, মানে মোটামুটি একটা ঋণের প্রিন্সিপাল কিংবা ইন্টারেস্ট ওয়েভ করে তারপরে রিশিডিউল করতে হয়। এই যে এই মেকানিজমগুলো, এগুলো আমাদের জন্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড থেকে অনেক বেশি ড্রাকোনিয়ান রকমের বেশি। এক্সাম্পল দিই, ইউকে কোথাও মার্কেটে আপনি সিআইবির রেগুলেশনের মতন এরকম কোনো কিছু পাবেন না যেখানে বলা আছে ব্যাংক এক্সে কোনো ডিফল্ট হলে ওটা ওই সাথে রিলেটেড যত ডিরেক্টরের যত শেয়ার হোল্ডিং আছে সমস্ত কোম্পানিতে আপনার লেন্ডিং বন্ধ হয়ে যাবে। এটা বেসেল 3 অপারেট করে, এরকম কোনো কোম্পানিতে পৃথিবীতে নেই। আবার একই সাথে ধরুন যে আমার কোনো একটা ব্যাড ডেট হলো, এটা রিশিডিউল করতে গেলে সেন্ট্রাল ব্যাংকের পারমিশন লাগবে, তারপরে একটা স্ট্রিক্ট গাইডলাইন দেওয়া থাকবে যেখানে আমি কোনো অবস্থাতে প্রিন্সিপাল করতে পারবো না, ওয়েভ করতে পারবো না, এই ধরনের রেস্ট্রিকশন আছে। এরকম কোনো রেগুলেশন কিন্তু আপনার ইউকে মার্কেটেও নেই। সো এই যে এই ইস্যুগুলো, যে আমাদের অনেকগুলো স্ট্রাকচারাল ইস্যু আছে যেগুলো আসলে বেসেল 3 ফ্রি অ্যান্ড ফুল অপারেশন থেকে ব্যাহত করে। আমরা ওই রেগুলেশনগুলো চেঞ্জ না করে আমরা যদি সরাসরি বেসেল 3 ইমপ্লিমেন্ট করতে চাই, সেটা আসলে এটার ফল আমাদের জন্য খুব একটা ভালো হবে না। কারণ এত স্ট্রিক্ট স্ট্যান্ডার্ডে আপনার আলটিমেটলি কী হবে, আমাদের দেখা যাবে যে আমাদের এখন যেটা 17-18% ব্যাড লোন আছে, এটা হয়তো বা বেড়ে 25 হয়ে যাবে কিংবা 30 হয়ে যাবে।
30 হয়ে গেলে তখন আসলে আমাদের 30%-এর জন্য যে এদের রিলেটেড যে ব্যবসাগুলো সেগুলোও যদি আটকে যায় তখন তো দেখা যাবে যে 50-60% আপনার ব্যাড ডেট হয়ে যাচ্ছে। সো আমরা মনে করি যে এই স্টেপগুলোর ব্যাপারে যথেষ্ট মনোযোগ দেওয়াটা দরকার। কিন্তু আপনারা যারা আসলে একদম ক্ষুদ্র এবং মাঝারিদের সরাসরি সাপোর্ট দেন, তো এই ধরনের আসলে উদ্যোগ এসএমই উদ্যোক্তাদের উপরে আসলে কতটুকু প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? ভালো প্রশ্ন করেছেন, আসলে ধন্যবাদ আপনাকে। এসএমই তো আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছি তাদের লোনের স্ট্রাকচার ডিফারেন্ট কাইন্ড, কারণ আমাদের মূলধন কম এবং আমরা যে কাজগুলো করি, বিশেষ করে আমি যদি হস্তশিল্পের কথা বলি, হস্তশিল্পে যারা আমরা কাজ করি, আমরা মনে করেন আমরা ব্যাংক থেকে যারা রপ্তানিকারকদের বেলায় বলছি, আমরা আমাদের এলসি বা আমাদের কন্ট্রাক্টের এগেনস্টে আমরা একটা ফিন্যান্স নিই, সেখানে হয়তো 70-80% আমাদেরকে ওনারা এটা অ্যাডভান্স ফিন্যান্স করেন। হ্যাঁ, এবং ওই টাকাটা আমি নেওয়ার পরে ওই টাকাটা আমি কিন্তু আবার ওই যে আমি যে প্রোডাকশানে যাই, আমার যে কাঁচামাল কেনা থেকে শুরু করে এটাকে একদম ফিনিশড গুড পর্যন্ত যাওয়ার পর্যন্ত, এটা আমার কাজটা হলো ম্যাক্সিমাম প্রত্যন্ত অঞ্চলে, এবং এগুলা এত ওয়েল কানেক্টেড দেশের একটা রাজনৈতিক অবস্থানের সাথে, রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের সামাজিক অবস্থান প্রত্যেকটির সাথে এটা এত ক্লোজলি রিলেটেড যে কিছু এফেক্ট হলে সেখানে আমরা ডিরেক্টলি এফেক্টেড হয়ে যাই। হ্যাঁ, যেমন বর্তমান অবস্থা হয়তো আমি যদি তুলে ধরি, দেশের যে আপনি জানেন এই যে আমাদের যে নতুন সরকার, আমরা যে উপদেষ্টা সরকার পেয়েছি, এর পাওয়ার পর থেকে আমরা যারা হস্তশিল্পের সাথে সম্পৃক্ত তাদের অনেকেই কিন্তু এই যে ব্যাড লোনের কথা আসছে, ব্যাড লোন কি তারা অনেকে নিঃস্ব হয়ে গেছে। তার কারণ হলো প্রথমত তাদের এই ছোট ছোট অর্ডার এগুলাকে তারা এক্সিকিউট করতে হয়, এবং বিদেশিরা তাদেরকে এই হস্তশিল্পটা এমন একটা শিল্প যে এটা আপনার এটাকে আপনি এটা একটা সিজনের উপর নির্ভর করে। প্রত্যেকটা এলাকাতে আপনি যখন যান সেখানে আমার র মেটেরিয়ালের একটা সিজন থাকে, এবং এটাকে আমরা প্রকিউর করার পরে আমরা এটাকে ফিনিশ করি। তো যখন এটা আমি হারাই যে কোনো কারণে, দেশের পরিস্থিতির কারণে, তখন ওই প্রোডাক্টটা আমি আর বিক্রি করার মতো কোনো জায়গা থাকে না আমার, কারণ এটা এমন কোনো চয়েস না। আমি যদি এটা বিক্রি করি বিদেশে, মনে করেন আমার একটা ইউরোপিয়ান কান্ট্রিতে আমি যে প্রোডাক্টটা নিই, কোনো কারণে আমার লেট শিপমেন্ট বা আমার এই দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে যদি এটা কোনো কারণে মানে ক্যান্সেলড হয়ে যায়, তাহলে আমি এটা সেকেন্ড কোনো অল্টারনেটিভ কোনো দেশে আমি এই প্রোডাক্টটা আর বিক্রি করার আমার কোনো সুযোগ নাই। সুতরাং আমি সেখানেই নিঃস্ব, মানে আমার ব্যবসাই বন্ধ, আমার মূলধন এমনিতে কম। এবং আপনি মনে করবেন যে বাংলাদেশ ব্যাংকগুলো তো হস্তশিল্পের ব্যাপারে এমন কোনো উৎসাহী না, কারণ তারা মনে করে যে এটা একটা এমন শিল্প, গ্রামে গঞ্জে এসব কাজগুলো হয়, সুতরাং এগুলোর জন্য আর কেমন ইনভলভমেন্ট তাদের আছে। হ্যাঁ, এখানে তো ম্যান পাওয়ারের ইনভলভমেন্টটা বেশি। কিন্তু না, আমি যখন র মেটেরিয়ালস কিনি, যখন আমি এটাতে অলরেডি ইনভেস্ট করি, আমার নিজের টাকা থেকে ইনভেস্ট করি প্লাস ব্যাংকের টাকা নিয়ে ইনভেস্ট করি, তখন যদি আমি কোনোভাবেই ক্লাসিফাইড হয়ে যাই এই কারণে, দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে, বিশেষ করে এই উদ্ভূত পরিস্থিতিতে গত 4 মাস ধরে যে অবস্থান, সেখানে হস্তশিল্পের ব্যবসায়ীরা অত্যন্ত একটা নাজুক অবস্থার ভিতরে বিরাজমান করছে। আমি মনে করি এদেরকে যেসব ব্যাংকগুলো যারা রপ্তানিকারক, তাদেরকে আরও সুযোগ দেওয়া, অন্তত এদেরকে বিশেষ করে হস্তশিল্পের ব্যাপারে তাদেরকে একটা লম্বা টেনিউর দেওয়া, ইভেন মোর দ্যান 180 ডেজেও তাদেরকে দিতে পারে। তার কারণ হলো এটা সম্পূর্ণ দেশীয় মাল দিয়ে, দেশীয় কাঁচামাল দিয়ে আমরা এই জিনিসগুলো তৈরি করি। সুতরাং এটা যদি কোনো অবস্থাতে আমি অন্য দেশেও রপ্তানি করে এই প্রসিডটা না আনতে পারি, তাহলে কিন্তু আমি টোটালি ডিফল্টার হয়ে যাব, এবং ব্যাংকও কিন্তু এই লগ্নি যে টাকাটা দিল, কোনো দিনও এই টাকাটা সে আর ফেরত পাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং তাদেরকে এই ব্যাপারে একটু নতুনভাবে চিন্তা করতে হবে কিভাবে এটাকে নার্সিং করা যায়। কিন্তু এটা তো আসলে ইন্টারন্যাশনাল বিজনেস স্ট্যান্ডার্ডের
কারণেই হচ্ছে গিয়ে এই ক্লাসিফাইড লোনের গাইডলাইনটা তৈরি করা হয়েছে। তাহলে কি মানে সেক্ষেত্রে কি এটাই ঠিক আছে, নাকি এই নির্দেশনাটা আরেকটু ধীরে ধীরে করলে ভালো হতো? দেখুন, বেসেল 3-র যে রেগুলেশন যেটা, এটা তো আজকে না 2007-08 সনে এটার শুরু হয় এবং এটা মোটামুটি 10-11-12 দিক থেকে ইমপ্লিমেন্টেশন শুরু হয়। আপনি যদি দেখেন যে বাংলাদেশে যতগুলো মাল্টিন্যাশনাল ব্যাংক আছে তারা সবাই কিন্তু মোটামুটি 10-15 বছর ধরে বেসেল 3 ইমপ্লিমেন্ট করে আসছে। ওনাদের নিজস্ব যখন ক্যাপিটাল অ্যাডিকুয়েসি থেকে শুরু করে লিকুইডিটি যে টার্গেটগুলো থাকে, এটা সবই এই ব্যাংকগুলোকে আসলে বেসেল 3 মেনেই করতে হয়। তারপরে মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যেখানে বেসেল 3-তে বলা আছে ছাড় দেওয়া আছে, সেখানে যেটা হায়ার স্ট্যান্ডার্ড সেটা মানে কিংবা টাফার স্ট্যান্ডার্ড যদি বাংলাদেশ ব্যাংক বলা থাকে, মানে এরকম যে লিকুইডিটি বলা আছে যে বাংলাদেশ ব্যাংক বললো ধরেন যে 70%-এর উপরে রাখতে হবে, কিন্তু বেসেল 3 বলছে যে আপনি 80% উপরে রাখতে পারবেন, তখন ব্যাংকগুলো হয়তো ডিসাইড করবে যে না 70% ইজ এ টাফার স্ট্যান্ডার্ড, তখন সেটা আমরা ফলো করি। বাট ইস্যুটা এরকমভাবে যদি বলি আমি, দেখুন বেসেল 3-তে আমাদেরকে যেতেই হবে, এই ব্যাপারে খামাখা ডিবেট করে কোনো লাভ নেই। পয়েন্ট হচ্ছে যে কখন যাব আমরা, কি যখন ইকোনমি খুব একটা টার্বুলেন্ট সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তখন যাব, নাকি যখন ইকোনমির সিচুয়েশন ভালো, আমরা জানি যে ইকোনমির যে আন্ডারলাইন যে বিজনেসগুলো ব্যবসা বাণিজ্য ভালো চলছে, তখন যাব? এটা এই একটা চয়েসের ব্যাপার আছে। এটার ব্যাপারে আমরা আরো শুনবো, একটু বিরতিতে যাই, বিরতির পর আবারও ফিরছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি বিজনেস মিরর অনুষ্ঠানে। বিজনেস মিরর অনুষ্ঠানে আবারও আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। জি, আপনি বলছিলেন। জি, সো কখন ইমপ্লিমেন্টেশন শুরু হবে এটা একটা চয়েসের ব্যাপার। আমরা যদি ধরেও নেই যে এই মুহূর্তে আমাদেরকে ইমপ্লিমেন্টেশনে যেতেই হবে, এটা যদি আমরা এগ্রি করি না এটার সাথে, তাহলেও আমাদেরকে মাথায় রাখতে হবে যে তাহলে যে এটা যে অ্যাসোসিয়েটেড যে বাকি রেগুলেটরি চেঞ্জগুলো দরকার, সেগুলো আমরা কখন করব। কারণ সেটা না করে একটু আগে যেটা বলছিলাম যে আরও তো অনেকগুলো রেগুলেশন আছে আমাদের জন্য, যেটা আমাদেরকে আসলে বেসেল 3-র স্ট্রাকচারে অপারেট করা থেকে আটকে রাখছে। সেই রেগুলেশনগুলো যদি আমরা চেঞ্জ না করি, তাহলে এই বেসেল 3 রেগুলেশনে গিয়ে কিন্তু আসলে দেখা যাবে যে আমরা এটার যে অবজেক্টিভ যেটা, সেটা আমরা অ্যাচিভ করতে পারছি না। সো যেই কারণে আমরা মনে করি যে রেগুলেশন, একটা সিঙ্গেল রেগুলেশন ধরে কিন্তু আসলে সব কিছু হয় না। আপনি ক্লাসিফিকেশন রেগুলেশন চেঞ্জ করবেন, অফকোর্স এটা করাই উচিত, কিন্তু একই সাথে আপনি রিস্ট্রাকচারিংয়ের যে রেগুলেশন, রিস্ট্রাকচারিংয়ের ক্ষেত্রে যেই বাধাগুলো আছে সেটা যদি রিমুভ না করেন, আপনি সিআইবির ক্রস ডিফল্টের মেকানিজমগুলো যদি আপনি দূর না করেন, তাহলে কিন্তু আপনার ইম্প্যাক্টটা ম্যাগনিফাইড হবে, এবং ম্যাগনিফাইড হবে এমন একটা সময়ে যখন এমনিতেই আমরা জানি একটা বড় ধরনের সংকট চলছে ব্যাংকিং সিস্টেমে। সেক্ষেত্রে আপনি তো বিজিএমইরও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এবং গার্মেন্টস খাতেও আমরা দেখছি যে উইলফুল ডিফল্টার আমরা একসময় বলেছি, বাট এখন এই ক্লাসিফিকেশনের যে নতুন গাইডলাইন, এটা যদি আসলে ঠিকমতো করা হয়, তাহলে উইলফুল ডিফল্টার না হতে চাইলেও হয়তো অনেকে উইলফুল ডিফল্টার হয়ে যেতে পারে বা বাড়তে পারে। সেটাকে আপনি কিভাবে দেখছেন? ওই যে আমি ওনার সাথে সম্পূর্ণ একমত, যেটা আশরাফ ভাই বললেন, যে এই রেগুলেশনগুলো তো আসলে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যে বেসেল 3-র কথা বলা হচ্ছে, এটা আমাদেরকে ফলো করতেই হবে, আজ হোক কাল হোক আমরা এটাতে যেতেই হবে। হ্যাঁ, কারণ আমরা যদি মানে যুগ উপযোগী যে ধরনের সেবা বা যে ধরনের ব্যবস্থাপনা, তার সাথে যদি আমরা সম্পৃক্ত না থাকি, তাহলে তো আমরা বাজারে টিকে থাকতে পারবো না। তবে এগুলোকে একটু, যেহেতু দেশের বর্তমান পরিস্থিতি এই মুহূর্তে এটা ঠিক আমি মেন্টালি অ্যাকসেপ্ট করতে পারছি না। তার কারণ হলো অনেকে উইলফুলি না, কারণ এখন মনে করেন এটা, আপনি গার্মেন্টসের কথা যেহেতু তুললেন, একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে হঠাৎ করে একটা অসন্তোষ সৃষ্টি হলো, নানা কারণে হতে পারে। হ্যাঁ, সেটা পলিটিক্যাল কারণ হতে পারে, তার ওয়েজেসের কারণ হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। তো এখন সেই ভদ্রলোক, তার সম্পূর্ণ ইচ্ছা আছে তার বেতন দেওয়া, ঠিকমতো তার টাকা পয়সা দেওয়া, এবং তার মালটা ঠিকমতো সে টাইমলি এক্সপোর্ট করা, এবং ওই প্রসিডটা এনে আবার ব্যাংকে তার ঋণটা শোধ করা। কিন্তু সে এটা কোনোভাবেই করতে পারছে না দেশের বর্তমান পরিস্থিতির কারণে। তাহলে এটাকেও কনসিডারেশন নিতে হবে। তার কারণ হলো, তাকে যদি ওই আগের সময়টা, যেটা বললেন উনি, যে আস্তে আস্তে এটাকে সহনীয় অবস্থাতে আনতে হবে আমাদেরকে। আমরা আগে একটু স্টেবল হই, দেশের অবস্থা ইকোনমিক্যালি একটা স্ট্যান্ডার্ড পজিশনে আসুক, দেশে রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি সব কিছু মিলে যখন এটা একটা সহনীয় অবস্থানে আসবে, আমার মনে হয় তখন এগুলোকে
ইমপ্লিমেন্টেশনে যাওয়া দরকার। কিন্তু আমরা রিসেন্টলি দেখছি যে দেশের যে ব্যবসায়ী যারা আছে এবং গার্মেন্টস সেক্টরের বিশেষ করে অনেকেরই আইন শৃঙ্খলা পরিস্থিতির খানিকটা পরিবর্তন এসছে, এবং আপনারা যে বিজনেস কনফারেন্স করছিলেন ওখানেও সবার কাছ থেকে একটি বিষয় এসছে যে ব্যবসায়ীদেরকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে তাদেরকে ব্যবসার সুযোগ এবং পরিবেশ তৈরি করে দেয়া। তো এমন একটা পরিস্থিতিতে তো ব্যবসায়ীরা চায় ব্যবসা পরিচালনা এবং কন্টিনিউ করার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। সেটার জন্য কি আপনাদের আসলে কোনো আলোচনা হয়েছে কিনা, বা কিভাবে এই পরিস্থিতি ওভারকাম করে যাতে উইলফুল ডিফল্টাররা পাশাপাশি যারা হয়েছে আপনার ক্লাসিফাইড হয়ে যাচ্ছে তারাও যাতে ক্লাসিফাইড না হয় তার প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যাওয়ার কারণে, সেটাও তো আমাদেরকে দেখতে হবে। আপনি আসলে দুটো খুব স্পর্শকাতর বিষয় একটু শুরু করেছি আমরা। একটু প্রথমে আমরা একটু বলি, দেখুন আমি আসলে বিশ্বাস করি না যে উইলফুল ডিফল্টার এবং নন উইলফুল ডিফল্টারের মধ্যে তফাৎটা কোথায়। তফাৎটা উইলফুল ডিফল্টার একমাত্র যিনি আসলে উইথ এ ক্রিমিনাল ইনটেন্ট, যে আমি ব্যাংকের টাকা ফেরত দিব না, আমি এটা নিয়ে চুরি করে পালিয়ে যাব, এরকম ছাড়া কেউ কিন্তু উইলফুল ডিফল্টার বলে কাউকে আমি মানতে রাজি না। হ্যাঁ, আমাদের ডেফিনেশনে কিছু জায়গায় একটা সমস্যা আছে, যে হয়তো বা বলা হয়েছে যে আমি লোন নিয়েছি কিন্তু আমার টাকা আছে কিন্তু আমি দিচ্ছি না। এইটা ইজ এ ডিফারেন্ট ইস্যু, এটা ক্রিমিনাল ইনটেন্ট না, এটা উইলফুল ডিফল্টারও না। এখানে আপনার ব্যাংক্রাপসির যে অ্যাক্ট যেগুলো আছে এবং কোম্পানি এবং ইন্ডিভিজুয়ালের যে সেপারেশন, এই লাইনগুলো যদি ব্লার করে ফেলি আমরা আইনের চোখে, যেই সেপারেশনগুলো আছে এটা ব্লার করে ফেললে কিন্তু আসলে সম্ভব না। বাট গোয়িং ব্যাক টু উইলফুল ডিফল্টার, দেখুন উইলফুল ডিফল্ট ইজ এ ক্রিমিনাল অফেন্স। আপনি হয় মিসরিপ্রেজেন্টেশন করেছেন অথবা আপনি আউটরাইট ফ্রড করেছেন, সেটা ট্রেড ফ্রড হোক কিংবা যে কোনো ধরনের ইনভয়েস ফ্রড হোক, ফ্রড ছাড়া কিন্তু উইলফুল ডিফল্ট করা সম্ভব না। এই সিম্পল যে এই ক্লাসিফিকেশনটা, যে একজন ইজ এ ক্রিমিনাল অফেন্ডার আরেকজন হচ্ছে সাধারণ মানুষ, আপনি যদি দুইজনকে এক কাতারে ফেলে বিচার করতে চান এটা কখনোই জাস্টিস হওয়া সম্ভব না। আপনাকে মেনে নিতে হবে যে যিনি একটা ক্রিমিনাল অফেন্স করেছেন তিনি একজন ক্রিমিনাল অফেন্ডার, যিনি করেননি তিনি না। সেই দিক থেকে যদি বলি, দেখুন যে কোনো লোন ব্যাড হতে পারে অনেক রকম কারণে। সেটা এক্সটার্নাল এনভায়রনমেন্টের জন্য যদি বলি, যে ধরুন আমার যদি এরকম হয় যে আমার ফ্যাক্টরির সামনে প্রত্যেক দিন ডেমনস্ট্রেশনের কারণে আমি অপারেট করতে পারছি না, তাহলে আমার তো আসলে এই যে এক মাস পরে দেখা যাবে আমি যে বেতনটা দিব কোত্থেকে, আমি তো অপারেট করতে পারিনি। সো এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কিন্তু আসলে আসে এই জায়গাটা থেকেই। আমরা যদি ল অ্যান্ড অর্ডার যদি একটা সার্টেন লেভেলের না থাকে, আমাদের যদি একটা সার্টেন লেভেল অফ সিকিউরিটি ইন প্লেস না থাকে, তাহলে তো অপারেট করা সম্ভব না। অপারেশন শুরু করতে না পারলে আমরা ব্যাংকের টাকাও ফেরত দিতে পারবো না, আমরা শেয়ার হোল্ডারদের টাকাও ফেরত দিতে পারবো না, বেতনও দিতে পারবো না। এটা ইজ এ গিভেন ফ্যাক্ট, এখানে আমার আর্গু করার কিছু নেই। অপারেশন চললে এগুলো হবে, না চললে এটা হবে না। আচ্ছা, এখন তারপরে আসি, যদি দেখুন আমরা আরেকটা জিনিস যেটা হচ্ছে আমাদের গত 3-4 মাস ধরে কিন্তু আমরা একটা লেভেল অফ সিকিউরিটি ইনস্টেবিলিটি বলি যদি আমি এভাবে, যে আপনি জানেন না কখন আপনি রাস্তাটা খোলা পাবেন, আপনি জানেন না কখন একটা অপারেশন চলবে কি চলবে না। এই জিনিসটা আমাদের জন্য মোটেই স্বস্তিদায়ক না। এটা যতক্ষণ না ঠিক হচ্ছে, আমরা যতক্ষণ একটা প্রেডিক্টেবল জায়গায় পৌঁছাতে পারছি, যে আমরা হ্যাঁ জানি যে আগামী 2 মাস হয়তো বা আমরা অপারেট করতে পারবো, হয়তো বা 3 দিন সময় নষ্ট হবে, 3 দিন অপারেট করতে পারবো না, কিন্তু তখন বাকি 90 দিন হয়তো বা পারবো। এই যে এই অ্যাসেসমেন্টটা, এই লেভেল অফ সার্টেনিটিটা, এটা আমাদের জন্য খুব জরুরি দরকার। লেবার নেগোসিয়েশনস কিংবা লেবার আনরেস্টের ক্ষেত্রে দেখুন, আমরা যেটা সবসময় বলি যে লেবার ডিসকাশন সম্ভব, যে কোনো সমস্যায় আলোচনার মাধ্যমে নিরসন করা সম্ভব, কিন্তু সেইখানে আপনি যদি ইফ ইউ অ্যালাউ ভায়োলেন্স টু হ্যাপেন অ্যান্ড উইদাউট এনি কনসিকোয়েন্সেস, তখন আর ওই নেগোসিয়েশনের পরিবেশটা থাকে না। তখন যেটা হয় যে আপনার যদি ভায়োলেন্সের যদি কোনো কনসিকোয়েন্স না থাকে, তাহলে তো 2 দিন পরে দেখা যাবে দুই পক্ষই এই টুলটা ইউজ করার চেষ্টা করছে, দুই পক্ষেই ভায়োলেন্ট মেজার্স নেওয়ার চেষ্টা করছে। সেটা হলে তো তখন আর নেগোসিয়েশনের জায়গা থাকবে না, তখন আর মুক্ত আলোচনারও জায়গা থাকবে না। সো এই কারণেই আমরা মনে করি যে শ্রমিক অসন্তোষ কিংবা শ্রমিক আন্দোলনের মধ্যে থেকেও যে ভায়োলেন্ট অ্যাকশন, যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে আসলে কঠোর ব্যবস্থা নেওয়াটা খুবই জরুরি। সেক্ষেত্রে আপনারা কি মনে করছেন যে এই ব্যবসার পরিবেশ ফেরানোর জন্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এই মুহূর্তে কি ধরনের নির্দেশনা থাকা উচিত এই আপনাদের যারা ব্যবসায়ী আছেন আপনাদের পক্ষ থেকে? দেখুন, আমি যদি ব্যক্তিগতভাবে বলি, সেটা হচ্ছে যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ইটস নট আপ টু দ্য স্ট্যান্ডার্ড।
দুইটা কারণে। একটা কারণ হলো হয়তোবা আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে স্ট্রাকচারটা আছে বা যেটা ছিল, যেটা বর্তমান সরকার এটাকে টেক ওভার করেছেন, সেখানে তারা ঠিকমতো কোঅপারেশন পাচ্ছেন না। এটা হলো আমার এক ধরনের চিন্তাভাবনা। আর এটার যদি বিপরীতে বলি, যারা এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলো কন্ট্রোল করেন তাদের ভিতরে হয়তো কিছুটা ল্যাকিংস আছে, যেটা আমরা হয়তো এই মুহূর্তে বুঝতে পারছি না। তার কারণ হলো আমাদের তো সেই স্ট্রেংথ ঠিকই আছে, আমাদের সেই লোকবল এখনও দেশে বিরাজমান আছে। তো তখন যখন এই গত 3 মাস আগে যখন মানে এই ধরনের পরিস্থিতি যখন তারা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য যে কোনো ব্যবস্থা নিতে পারতেন, হঠাৎ করে এই 4 মাস পরে এটা কেন তারা পারছেন না? সেখানে কি আছে? সেখানে হয়তো কোনো একটা এমন কিছু আছে যেটা আমাদেরকে যারা এই মুহূর্তে দেশ চালাচ্ছেন তাদেরকে এটা বের করতে হবে, এবং এই ব্যাপারে তাদেরকে স্ট্রিক্ট হতে হবে, এবং রিল্যাক্সড হয়ে এগুলাকে কোনো অবস্থাতে আইন শৃঙ্খলার পরিস্থিতি তারা উন্নতি করতে পারবেন না। আপনার লোকাল সিচুয়েশন আপনি কন্ট্রোল করতে হলে আপনাকে কিছু ব্যাপারে শক্ত হাতে এগুলা দমন করতে হবে। জি, আমরা অনুষ্ঠান শেষ করব। আসলে বাংলাদেশ ব্যাংকের কাছে ব্যবসায়ীদের পক্ষ থেকে আসলে এই বিষয়ে কোনো সহযোগিতা চাওয়ার বা কোনো কিছু বলার আশ্বাস আছে কিনা? দেখুন, আমরা প্রথমে রিকোয়েস্ট করবো বাংলাদেশ ব্যাংকের যে বেসেল 3 ইমপ্লিমেন্টেশনের টাইম ফ্রেমটা যদি একটু পেছানো যায়, সেটা 3 মাস 6 মাস যাই হোক না কেন, সেটা একটা বিবেচনায় নিতে। সেকেন্ড জিনিস হচ্ছে যে যদি এটা পেছানো হয় কিংবা নাও পেছানো হয়, তাহলে আমরা মনে করি যে এটার সাথে যে রিলেটেড যে ইস্যুগুলো, রেগুলেশনগুলো, যেমন 1 নাম্বার হচ্ছে আপনার রিস্ট্রাকচারিং কিংবা রিশিডিউলিংয়ের যে গাইডলাইনগুলো, এইটার রিল্যাক্সেশন খুব ইমিডিয়েটলি দরকার। সেকেন্ড হচ্ছে আপনার ক্রস ডিফল্ট, যেটা সিআইবিতে যে একটা কোম্পানি ডিফল্টের কারণে কিংবা একটা ডিরেক্টরের ডিফল্টের কারণে অন্য কোম্পানি যেভাবে এফেক্টেড হয়, এটা ইমিডিয়েটলি রিমুভ করা। তো আমরা আশা করবো সেন্ট্রাল ব্যাংক এই বেসেল 3 ইমপ্লিমেন্টেশনটাকে একটু পিছিয়ে দেওয়ার কথা কনসিডার করবে। যদি কনসিডার এটা না করা যায়, সেক্ষেত্রে আমাদের যে অন্যান্য যে রেস্ট্রিকটিভ রেগুলেশন যেগুলো আছে, এগুলোকে ইমিডিয়েটলি রিমুভ করার চেষ্টা করবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো বিজনেস মিরর। দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।